নমস্কার বন্ধুরা, আবারও নিয়ে এসেছি একটি নতুন ভিডিও। আজকের ভিডিওতে অন্নপূর্ণা যোজনার পারিবারিক তথ্য সংগ্রহের যে ফর্ম 12 পাতার ফর্মটি রয়েছে, সেই ফর্মটি আজকের ভিডিওতে আমি ফিল আপ করে দেখাবো। সঠিকভাবেই সঠিক নিয়মে আপনি জেনে নিতে পারবেন কিভাবে এই ফর্মটি ফিল আপ করতে হবে। ধীরে সুস্থে সকলেই ফর্ম ফিল আপ করুন, এখনও হাতে অনেক সময় রয়েছে। কি লিখতে হবে সবই ডিটেলসে আজকের ভিডিওতে বিস্তারিতভাবে জানিয়ে দেবো। কোথাও স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। স্ক্রিনে আপনারা এই ফর্মটি দেখতেই পাচ্ছেন, অন্নপূর্ণা যোজনা পারিবারিক তথ্য সংগ্রহের ফর্ম। টিক অথবা চেক বক্সের বিকল্প এবং নির্দেশাবলী রয়েছে, অর্থাৎ এখানে যে বক্সগুলো রয়েছে টিক চিহ্ন দেওয়ার, সেখানে টিক চিহ্ন দিতে হবে এবং ডান দিকে নির্দেশাবলী রয়েছে, সেই নির্দেশ অনুসারে আপনাকে সেই জায়গাগুলো পূরণ করতে হবে। তো প্রথমেই রয়েছে পারিবারিক পরিচয়। এর মধ্যে রয়েছে পরিবারের প্রধানের নাম, বাঁদিকে লেখা আছে পারিবারিক পরিচয়ের প্রথম 1 নম্বরেই পরিবারের প্রধানের নাম অর্থাৎ হেড অফ দ্য ফ্যামিলি। ডান দিকে তার নামটি এখানে লিখতে হবে, তার পুরো নাম লিখুন। কিভাবে লিখবেন না, আধার কার্ড অনুযায়ী, অর্থাৎ আপনার আধার কার্ডে যেমন নামের বানান রয়েছে সেটা যদি ভুলও থাকে সেই রকমভাবেই আপনি কিন্তু আপনার পরিবারের প্রধানের নাম অর্থাৎ আপনার পরিবারের সবথেকে বয়স্ক যিনি, পরিবারের প্রধান যিনি, তার নামটি লিখবেন। তারপরে নিচে রয়েছে দেখুন জন্ম তারিখ, দিন, মাস, বছর, এইভাবে আপনি জন্ম তারিখটা লিখে দেবেন। অর্থাৎ আধার কার্ডে আপনার ডেট অফ বার্থ যেটা রয়েছে সেটা দেখে দেখে আপনি এখানে জন্ম তারিখটা লিখে দেবেন। তারপরে নিচে রয়েছে পরিবারের প্রধানের লিঙ্গ, সে পুরুষ হলে এখানে টিকচিহ্ন দেবেন, মহিলা হলে এখানে টিকচিহ্ন দেবেন, অন্যান্য হলে এখানে টিকচিহ্ন দেবেন। পরিবারের প্রধান পুরুষ না হয়ে মহিলাও হতে পারে, সেক্ষেত্রে আপনি মহিলার ক্ষেত্রে টিকচিহ্ন দেবেন। আর এক্ষেত্রে বলবো পরিবারের প্রধানের নাম অবশ্যই আপনি নামগুলো ইংরাজিতে লিখবেন। এক্ষেত্রে বানানের কিন্তু অনেক সমস্যা হয়, সেই জন্য আপনি আধার কার্ড দেখে নামগুলো অবশ্যই ইংরাজিতে লিখবেন। এটি বাংলাতে ফর্ম হলেও আপনি নামগুলো ইংরাজিতে লিখবেন। তারপরে রয়েছে পরিবারের প্রধানের আধার নম্বর। আপনার আধার কার্ড দেখে দেখে এখানে পরিবারের প্রধানের আধার কার্ডের নাম্বারটি এখানে লিখে দেবেন। তারপরে নিচে চলে আসব, ডিজিটাল রেশন কার্ডের পারিবারিক আইডি যদি থাকে, যদি আপনার ডিজিটাল রেশন কার্ড থেকে থাকে সেক্ষেত্রে পরিবারের প্রধানের ডিজিটাল রেশন কার্ডের যে আইডিটা সেইটা এখানে লিখে দেবেন সঠিকভাবে। তারপরে নিচে রয়েছে পরিবারের সদস্য সংখ্যা, এখানে লিখতে হবে শুধুমাত্র সংখ্যায়, অর্থাৎ বানান করে লিখলে হবে না, 5, 6 এইভাবে বানান করে লিখলে হবে না, শুধুমাত্র সংখ্যায় এরকমভাবে লিখবেন। আপনার পরিবারে শিশু সমেত যতজন সদস্য রয়েছে এখানে সদস্য সংখ্যাটা লিখে দেবেন। তারপরে নিচে দেখুন রয়েছে 7 নম্বর পয়েন্টে রয়েছে ঠিকানা। আপনার ঠিকানাটা এখানে সঠিকভাবে লিখবেন, স্থায়ী ঠিকানা যেটা সেটা আপনি এখানে সঠিকভাবে লিখে নেবেন। তারপরে রয়েছে যোগাযোগ নম্বর। যোগাযোগ নম্বর বিশেষত পরিবারের প্রধানের আধার নম্বর সংযুক্ত মোবাইল নাম্বার, অর্থাৎ পরিবারের যে প্রধান হেড অফ দ্য ফ্যামিলি তার আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা যে মোবাইল নাম্বার, সেই মোবাইল নাম্বারটি এখানে লিখতে হবে। তারপরে নিচে দেখুন রয়েছে নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, আধার নম্বর, পরিবারের সকল সদস্যদের। এখানটায় ভালো করে আপনাকে ফিল আপ করতে হবে। পরিবারের প্রধান ছাড়াও বাকি যে সদস্য রয়েছে তাদের ডিটেলসটা এখানে ছোট করে দিতে হবে। তো এখানে প্রথমেই বলেছে পরিবারের প্রধান হেড অফ দ্য ফ্যামিলি, প্রথমেই আপনার পরিবারের প্রধানের নামটা এখানে শুধু নামটা লিখে দেবেন। আগে যেহেতু পরিবারের প্রধানের ডিটেলসটা দেওয়া হয়ে গেছে, জন্ম তারিখ, লিঙ্গ, তাই জন্য আর এখানে নতুন করে দিতে হবে না, শুধু নামটা এখানে লিখে দেবেন। তারপরে দেখুন রয়েছে সদস্য 1। আপনার পরিবারে যদি আপনার পরিবারে কতজন সদস্য আছে সেই সদস্যদের ডিটেলসটা দিতে হবে। প্রথমে রয়েছে সদস্য 1, তারপরে রয়েছে সদস্য 2, সদস্য 3, সদস্য 4, সদস্য 5, অর্থাৎ
পরিবারের সর্বোচ্চ 6 জনের ডিটেলস আপনি এখানে দিতে পারছেন। এছাড়াও আরও বেশি যদি আপনার সদস্য সংখ্যা হয়ে থাকে সেক্ষেত্রে আপনাকে আরেকটি ফর্ম কিন্তু পূরণ করতে হবে। তো প্রথমেই বলবো সদস্য 1-এর ক্ষেত্রে, সদস্য 1-এর ক্ষেত্রে তার নামটি, প্রথম সদস্যের নাম এখানে লিখবেন, পুরো নামটি, তার জন্ম তারিখ লিখবেন, তার লিঙ্গ লিখবেন এবং পরিবারের প্রধানের সঙ্গে কি সম্পর্ক এখানে লিখে দেবেন। পরিবারের প্রধানের সঙ্গে কি সম্পর্ক, সে যদি পরিবারের প্রধানের স্ত্রী হয়ে থাকে স্ত্রী লিখবেন, পুত্র হয়ে থাকে পুত্র লিখবেন। এইভাবে পরিবারের প্রধানের সঙ্গে যে সম্পর্কটা সেখানে লিখে দেবেন। তারপরে তার নিচে তার আধার কার্ড দেখে দেখে আধার কার্ড নাম্বারটি লিখে দেবেন। এবারে ডান দিকে চলে আসব। ডান দিকে দেখুন বলেছে অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করা হচ্ছে। প্রথমেই রয়েছে বক্সটি হ্যাঁ কিনা। পরিবারের প্রধান বলেছে, তো পরিবারের প্রধানের জন্য এই বক্সটি। তো পরিবারের প্রধান যদি কোনো ছেলে হয়ে থাকে সে তো আর অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করবে না, তাই জন্য এই বক্সে কিছু করতে হবে, সেক্ষেত্রে তাকে এই হ্যাঁ বক্সে টিকচিহ্ন দিতে হবে না। আর যদি পরিবারের প্রধান কোনো মহিলা হয়ে থাকে এবং তার বয়স যদি 25 থেকে 60 বছরের মধ্যে হয়ে থাকে, অবশ্যই সে অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করছে, সেক্ষেত্রে এই বক্সে টিকচিহ্ন দেবেন বক্সের মধ্যে। আর পুরুষ হলে এখানে কিছু করতে হবে না। তারপরে সদস্য 1 রয়েছে। সদস্য 1-এর ক্ষেত্রে সে যদি মহিলা হয়ে থাকে এবং তার বয়স যদি 25 থেকে 60 বছরের মধ্যে হয়ে থাকে এবং সে যদি অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করছে, সেক্ষেত্রে তাকে এই বক্সের মধ্যে টিকচিহ্ন দেবেন। এবং ডান দিকে দেখুন বলেছে বয়স 5 বছরের কম হলে আধার এনে চিহ্নিত করুন। আর কারোর ক্ষেত্রে ধরুন এখানে সদস্য রয়েছে 1 2 3 4 5 করে, তার মধ্যে যদি কোনো শিশু থেকে থাকে, তার বয়স যদি 5 বছরের কম হয়ে থাকে, সেক্ষেত্রে তার আধার নম্বর লিখতে হবে না। আধার নম্বরের ওখানে এনে অর্থাৎ নট অ্যাপ্লিকেবল এই কথাটি লিখে দিতে হবে, এনে কথাটি লিখে দিতে হবে। একই রকমভাবে সদস্য 2-এর ক্ষেত্রেও নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে কি সম্পর্ক, তারপরে আধার নম্বর এগুলো দিয়ে দেবেন এবং সে অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করছে কিনা তাহলে হ্যাঁতে টিক চিহ্ন দিয়ে দেবেন। এভাবে টোটাল 5 জন সদস্য রয়েছে, পরিবারের প্রধানকে নিয়ে মোট 6 জন। তারপরে চলে আসবো 10 নম্বর যে পয়েন্টটি রয়েছে। 10 নম্বর পয়েন্টে রয়েছে পরিবারের প্রধান এবং পরিবারের সকল প্রাপ্তবয়স্ক সদস্যের ব্যাংক অ্যাকাউন্ট নগদ অর্থ স্থানান্তরণের জন্য। এখানে কিন্তু শুধু যে অন্নপূর্ণা ভাণ্ডার পাবে তার নয়, পরিবারের প্রধান এবং পরিবারের সকল প্রাপ্তবয়স্ক সদস্যদের যে ব্যাংক অ্যাকাউন্ট আছে যেখানে টাকা ট্রান্সফার হয়, সেই ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলসটা এখানে চেয়েছে। তো প্রথমে দেখুন দিয়েছে হেড অফ দ্য ফ্যামিলি যে তা লিখতে হবে, অর্থাৎ পরিবারের প্রধানের ডিটেলসটা দিতে হবে। প্রথমে ব্যাংক লিখতে হবে, অর্থাৎ আপনার ব্যাংকের যে ব্রাঞ্চের নামটা সেটা এখানে আপনি লিখে দেবেন। তারপরে তার অ্যাকাউন্ট নাম্বারটি লিখবেন পাসবই দেখে দেখে এবং আইএফএসসি যে কোডটা সেই কোডটা লিখে দেবেন। ডান দিকে দেখুন বলেছে ডিবিটি ক্রেডিটের জন্য আধার লিঙ্কযুক্ত ব্যাংক অ্যাকাউন্ট প্রদান করুন, অর্থাৎ আপনার ব্যাংকের অ্যাকাউন্টটা যদি ডিবিটি লিঙ্ক করা থাকে সেই অ্যাকাউন্ট নাম্বারটাই দিতে বলছে। একই রকমভাবে তারপরে সদস্য 1 রয়েছে। সদস্য 1-এরও ব্যাংকের নাম, ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, আইএফএসসি কোড এটা লিখে দেবেন যদি তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে থাকে। একই রকমভাবে সদস্য 2, সদস্য 3, সদস্য 4 ডিটেলসটা তার রয়েছে। এখানে আপনারা ব্যাংকের যে পাসবই রয়েছে সেই পাসবই দেখে সঠিকভাবে ফিল আপ করবেন। তারপরে 11 নম্বরে রয়েছে দেখুন এপিক হেড অফ দ্য ফ্যামিলি এবং সকল প্রাপ্তবয়স্ক সদস্য ভোটার তালিকার অংশ নম্বর সহ, অর্থাৎ আপনার ভোটার কার্ডের ডিটেলসটা এখানে দিতে হবে। প্রথমেই রয়েছে দেখুন হেড অফ দ্য ফ্যামিলির এপিক নম্বর, আপনার ভোটার কার্ডের নাম্বারটি, এপিক নাম্বারটি এখানে লিখে দেবেন। তার নিচে রয়েছে বিধানসভা ক্ষেত্র এবং অংশ নম্বর, আপনার যে বিধানসভা রয়েছে সেই বিধানসভার নম্বর সমেত আপনি বিধানসভা ক্ষেত্রের নামটি এখানে লিখে দেবেন, কমা দিয়ে তার অংশ নাম্বারটি এখানে লিখে দেবেন। এটা হলো হেড অফ দ্য ফ্যামিলির। তারপরে নিচে রয়েছে সদস্য 1, একই রকমভাবে সদস্য 1-এর এপিক নাম্বারটি এখানে লিখে দেবেন এবং তার নিচে বিধানসভা ক্ষেত্র বলেছে আপনি এখানে বিধানসভার নম্বর সমেত বিধানসভা ক্ষেত্রটি লিখবেন এবং কমা দিয়ে অংশ নাম্বারটি লিখে দেবেন। এভাবে বাকি সদস্যদের
সমস্তদের এপিকের যে ডিটেলসটা সেটা দিয়ে দেবেন। তারপরে রয়েছে দেখুন বিভাগ, অর্থাৎ আপনি কোন শ্রেণীতে পড়েন। প্রথমেই রয়েছে অসংরক্ষিত। আপনি যদি জেনারেল হয়ে থাকেন তাহলে এই বক্সটি ইউআর অর্থাৎ অসংরক্ষিত এই বক্সে টিক চিহ্ন দেবেন। তারপরে রয়েছে অসংরক্ষিত আর্থিকভাবে দুর্বল শ্রেণী, এইটাই টিক চিহ্ন দেবেন আপনার যদি এটা হয়ে থাকে। যদি এসসি হয়ে থাকে তাহলে এটাই দেবেন। তপশিলি জাতি, তপশিলি উপজাতি, এসটি, এইভাবে আপনার যে কাস্টের আপনি বিলং করছেন সেই কাস্টের পাশে এখানে বক্সে টিক চিহ্ন দেবেন। অবশ্যই ডান দিকে দেখুন বলে দিয়েছে প্রযোজ্য শংসাপত্র, যেমন জাতিগত আর্থিকভাবে দুর্বল শ্রেণী শংসাপত্র, এগুলো কিন্তু লাগবে। অর্থাৎ আপনাকে কিন্তু যদি আপনি এসসি বা এসটি বা ওবিসি ক্যাটাগরির হয়ে থাকেন তাহলে তার কিন্তু সার্টিফিকেটটা আপনাকে দেখাতে হবে। তারপরে বলেছে রেশন কার্ড, খাদ্য, ভর্তুকি সঠিক হলে টিকচিহ্ন দিন। অর্থাৎ আপনার এই বক্সগুলোতে লেখার জায়গা কমই আছে, টিকচিহ্ন দেওয়ার জায়গায় আছে। রেশন কার্ডের ডিটেলসটা এবার আপনাকে দিতে হবে। প্রথমে দেখুন বলেছে আপনার কি ডিজিটাল রেশন কার্ড আছে? যদি থেকে থাকে তাহলে হ্যাঁ বক্সে টিক চিহ্ন দেবেন, আর যদি না থেকে থাকে তাহলে না বক্সে টিক চিহ্ন দেবেন। তারপরে রয়েছে যদি হ্যাঁ হয় তবে কার্ডের ধরন উল্লেখ করুন। এবারে আপনার যদি ডিজিটাল রেশন কার্ড থেকে থাকে, হ্যাঁ বক্সে টিক চিহ্ন দিয়ে থাকেন, তাহলে আপনার রেশন কার্ডের ধরনটা কি? AAY না SPHH না PHH না RKSY1 না RKSY2 না ভর্তুকিহীন, কোনটা রয়েছে আপনার রেশন কার্ড? আপনার রেশন কার্ডের প্রথমেই যে নাম্বারটি রয়েছে সেখানে কিন্তু উল্লেখ করা রয়েছে আপনার রেশন কার্ডের ধরনটি, সেটা দেখে আপনি সেই বক্সে টিক চিহ্ন দেবেন। তারপরে রয়েছে দেখুন পারিবারিক রেশন দোকান থেকে মাসিক রেশন তুলছেন কিনা। আপনি যদি প্রত্যেক মাসে রেশন তুলে না থাকেন তাহলে নাতে টিক চিহ্ন দেবেন, আর যদি মাসে মাসে রেশন তুলে থাকেন তাহলে হ্যাঁতে টিক চিহ্ন দেবেন। তারপরে রয়েছে দেখুন বাড়ির ধরন, আপনার বাড়িতে কি 3 বা তার বেশি পাকা ঘর রয়েছে? যদি না থেকে থাকে তাহলে না করতে টিক চিহ্ন দেবেন, আর যদি থেকে থাকে তাহলে হ্যাঁতে টিক চিহ্ন দেবেন। তারপরে দেখুন বলেছে পারিবারিক জমির মালিকানা, আপনাদের পরিবারের নিজস্ব জমি হয়ে থাকলে অবশ্যই হ্যাঁ করবেন, না হলে না অপশানে টিক চিহ্ন দেবেন। এখানে দেখুন বলেছে রেজিস্ট্রেশনের কপি, মিউটেশনের কপি, এই সমস্ত কিন্তু আপনাকে কপি, এই ডকুমেন্টসগুলো দেখাতে হবে, জমি রেকর্ডের এই কপিগুলো। তারপরে রয়েছে পরিবারের সকল সদস্যের মোট জমির পরিমাণ শতকে। আপনার দলিলে দেখবেন রয়েছে বা পর্চায় আপনার জমিটা কত পরিমাণ সেই শতকে যেটা লেখা রয়েছে সেই সংখ্যাটা এখানে আপনি লিখে দেবেন, এবং সেক্ষেত্রে আপনাকে এই ডকুমেন্টসগুলো শো করতে হতে পারে। তারপরে বলেছে যানবাহন, আপনি বা আপনার পরিবারের কোনো সদস্য কি অবাণিজ্যিক মোটর চালিত 4 চাকার গাড়ি আছে? যদি থেকে থাকে তাহলে হ্যাঁ করবেন, আর যদি না থেকে থাকেন তাহলে না করবেন। যদি হ্যাঁ হয় সেক্ষেত্রে গাড়ির সংখ্যা উল্লেখ করতে হবে এখানে আপনাদের কটা গাড়ি আছে, এবং গাড়ির রেজিস্ট্রেশনের নাম্বার এখানে লিখতে হবে। গাড়ি, জিপ, ট্রাক্টর, এগুলো মডেল কি যদি হ্যাঁ হয়ে থাকে সেই মডেলটা এখানে লিখে দিতে হবে। তারপরে বলেছে পরিবার ভিত্তিক সদস্যদের স্বাস্থ্য বীমা, আপনাদের কোনো হেলথ ইন্স্যুরেন্স করা থাকলে সেটা এখানে কিন্তু ডিটেলসে দিতে হবে। যদি আপনার কোনো হেলথ ইন্স্যুরেন্স করা না থাকে তাহলে নো অপশানে টিক চিহ্ন করবেন, সেক্ষেত্রে আপনাকে এখানে কিছু ফিল আপ করতে হবে না। আর যদি হ্যাঁ হয়ে থাকে তাহলে আপনাকে কিন্তু ডিটেলসটা দিতে হবে, সেটা সরকারি না বেসরকারি সেটা লিখতে হবে, আপনার বিমার অঙ্ক কত সেটা লিখতে হবে, এবং প্রিমিয়াম সেটাও কিন্তু এখানে লিখতে হবে। তো প্রথমে রয়েছে হেড অফ দ্য ফ্যামিলি, তার সরকারি না বেসরকারি, সরকারি হয়ে থাকলে এখানে টিক চিহ্ন দেবেন, বেসরকারি হয়ে থাকলে এখানে টিক চিহ্ন দিবেন। বিমার অঙ্ক কত টাকার বিমা করা আছে সেই টাকাটা এখানে লিখতে হবে। প্রিমিয়াম আপনার কত মাসে মাসে প্রিমিয়াম কত টাকা ভরেন, না ইয়ারলি ভরেন না কোয়ার্টারলি ভরেন, সেগুলো কিন্তু এখানে লিখে দিতে হবে কত টাকা আপনার প্রিমিয়াম দিতে হয়। একই রকমভাবে সদস্য 1, সদস্য 2, সদস্য 3, সদস্য 4, সদস্য 5 প্রত্যেকে এখানে বিমার ডিটেলসটা দেওয়া রয়েছে। কারোর যদি স্বাস্থ্যসাথী করা থাকে সেক্ষেত্রে সেটা অবশ্যই সরকারি হবে। স্বাস্থ্যসাথী আপনার থেকে থাকলে সেই বিমাটা লিখবেন সরকারি। বিমার অঙ্ক, স্বাস্থ্যসাথীর বিমার অঙ্ক কত রয়েছে সেটা আপনি লিখে দেবেন,
স্বাস্থ্যসাথীর ক্ষেত্রে আপনাকে কোনো প্রিমিয়াম জমা দিতে হয় না, তাই এখানে আপনি কিছু লিখবেন না। তারপরে চলে যাব পরে দেখুন চলে এসেছে আয় অথবা পেশা। কোনো সদস্য কি আয়কর বা পেশাগত কর প্রদান করেন, কোনো আপনার পরিবারের সদস্য ট্যাক্স দেয়, সেক্ষেত্রে আপনাকে হ্যাঁ করতে হবে যদি ট্যাক্স দিয়ে থাকেন, আর যদি না দিয়ে থাকেন তাহলে না অপশনে টিকচিহ্ন দেবেন। তারপরে বলেছে পরিবারের সদস্যদের প্যান কার্ড, আপনার পরিবারের সদস্যদের প্যান কার্ড যদি থেকে থাকে তাহলে এখানে ডিটেলসটা দিতে হবে। যদি হ্যাঁ হয়ে থাকে তাহলে এখানে টিকচিহ্ন দেবেন এবং তার প্যান কার্ডের নাম্বারটি উল্লেখ করতে হবে। প্রথমেই রয়েছে হেড অফ দ্য ফ্যামিলি, তার যদি প্যান কার্ড থেকে থাকে তাহলে হেড অফ দ্য ফ্যামিলির নাম লিখবেন এবং তার প্যান কার্ডের নাম্বারটি এখানে লিখে দেবেন। তারপরে সদস্য 1 রয়েছে, এখানে সদস্য 1-এর ক্ষেত্রে লিখবেন, সদস্য 2-এর ক্ষেত্রে, সদস্য 3-এর ক্ষেত্রে, এভাবে প্রত্যেক সদস্যের প্যান কার্ডের নাম্বারটি লিখে দেবেন আর তার নামটি লিখে দেবেন। তারপরে রয়েছে কর্মসংস্থানের ধরন। কর্মসংস্থানের ধরন দেখুন ডান দিকে কি বলেছে, সবচেয়ে উপযুক্ত ঘরে টিকচিহ্ন দিন, যদি থাকে তাহলে প্রয়োজনীয় নথি অথবা স্বঘোষণা জমা দিন। কর্মসংস্থান আপনি কীরকম কাজ করেন তার বলেছে প্রয়োজনীয় নথি আপনাকে জমা দিতে হবে অথবা সেলফ ডিক্লারেশন আপনাকে দিতে হবে। তো প্রথমেই পরিবারের প্রধান রয়েছে, সে সরকারি ক্ষেত্রে কাজ করে, তাহলে এখানে টিকচিহ্ন দেবেন। তারপরে রয়েছে বেসরকারি ক্ষেত্রে সে কাজ করে, তাহলে এখানে টিকচিহ্ন দেবেন। তারপরে সংগঠিত ক্ষেত্রে স্বনিযুক্ত, ব্যবসা না মালিকানা ইত্যাদি রয়েছে, সেক্ষেত্রে এই বক্সে টিকচিহ্ন দেবেন। তারপরে পার্ট টাইম যে কাজ করে থাকবে সেক্ষেত্রে এখানে আংশিক সময়ের কর্মরত, এখানে টিকচিহ্ন দেবেন। তারপরে অসংগঠিত ক্ষেত্রে স্বনিযুক্ত কারিগর না শিল্প, কৃষক, তাঁতি, তারা এই বক্সে টিকচিহ্ন দেবেন। পরিযায়ী শ্রমিক হলে এই বক্সে টিকচিহ্ন দেবেন, বেকার হলে এখানে দেবেন, অন্যান্য হলে এখানে টিকচিহ্ন দেবেন। একই রকমভাবে প্রত্যেক সদস্যের ক্ষেত্রেই রয়েছে, সদস্য 1, 2, 3 ক্ষেত্রে একই রকমভাবে যেটা সেই বক্সে টিকচিহ্ন দিয়ে দেবেন। তারপরে রয়েছে পরিবারের শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যদের সংখ্যা এবং পরিবারে অশিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যের সংখ্যা, অর্থাৎ আপনার পরিবারে কজন পড়াশোনা করেছে এবং কজন করেনি সেই সংখ্যাটা এখানে লিখতে হবে। আপনার পরিবারের কতজন শিক্ষিত রয়েছে, ধরুন আপনার পরিবারের 6 জনের মধ্যে 2 জন শিক্ষিত, তাহলে এখানে অবশ্যই 2 দেবেন, আর যদি অশিক্ষিত বাকি জন হয় তাহলে এখানে 4 দেবেন। একই রকমভাবে আপনার পরিবারের সদস্য কতজন শিক্ষিত কতজন অশিক্ষিত সেই সংখ্যাটা এখানে উল্লেখ করতে হবে। ডান দিকে দেখুন বলেছে পরিবারের সকল শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যের সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা প্রদান করুন। সে সর্বোচ্চ কত দূর পড়েছে, হাইয়েস্ট কোয়ালিফিকেশন, সেটা এখানে লিখতে হবে। তো প্রথমেই চলে এসেছে পরিবারের প্রধান, সেই পরিবারের প্রধান যদি শিক্ষিত হয়ে থাকে এখানে টিকচিহ্ন দেবেন, আর অশিক্ষিত হয়ে থাকলে এখানে টিকচিহ্ন দেবেন। আর যদি শিক্ষিত হয়ে থাকে তাহলে তার সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা কত, সেই কত পাস সেটা এখানে লিখে দিতে হবে। একই রকমভাবে পরিবারের সদস্য 1, সদস্য 2, সদস্য 3, এভাবে প্রত্যেক সদস্যের কিন্তু শিক্ষাগত যোগ্যতাটা লিখতে হবে যদি সে শিক্ষিত হয়ে থাকে। তারপরে রয়েছে 5 নম্বরে কোনো সদস্য কি কোনো সাংবিধানিক পদ, মন্ত্রী, সাংসদ, বিধায়ক, পৌরস্থানীয় সংস্থা, পঞ্চায়েত সংস্থার প্রাক্তন অথবা বর্তমান ধারক, কোনো যদি পৌরসভায় কাজ করে থাকে, তারপরে মন্ত্রী, সাংসদ, বিধায়ক ইত্যাদি থেকে থাকে, সে যদি রিটায়ারও হয়ে থাকে তাহলেও সেটা এখানে লিখতে হবে। হ্যাঁ হয়ে থাকলে হ্যাঁ লিখবেন, না হয়ে থাকলে এখানে না লিখবেন, আর কিছু করার দরকার নেই। তারপরে রয়েছে 6 নম্বরে কোনো সদস্য কি সরকারি পেনশনভোগী, আপনার পরিবারের কোনো সদস্য কি পেনশন পায়, তাহলে হ্যাঁ লিখবেন, আর যদি না পেয়ে থাকে তাহলে না লিখবেন। যিনি সরকারি পেনশন পায় তার সদস্য নাম্বার লিখতে হবে, অর্থাৎ তাকে কোন সদস্যে বসিয়েছেন, যে পেনশন পায় সে হেড অফ দ্য ফ্যামিলি, তাহলে এখানে হেড অফ দ্য ফ্যামিলি লিখতে হবে। আর যদি সে সদস্য 1 হয় তাহলে সদস্য 1 লিখবেন, বা সদস্য 2 হলে সদস্য 2 লিখবেন, এভাবে লিখবেন। আর বলেছে যদি হ্যাঁ হয়ে থাকে তাহলে তার পেনশন স্লিপ আপনাকে শো করতে হবে। তারপরে বলেছে কোনো সদস্য কি জিএসটির অধীনে নিবন্ধিত আছেন, যদি জিএসটি দিয়ে থাকেন তাহলে হ্যাঁ লিখবেন, না হয়ে থাকলে না লিখবেন। তারপরে বলেছে পরিবারের মোট বার্ষিক আয় কত, টাকায়, অঙ্কে লিখতে হবে কিন্তু এখানে। তারপরে অন্যান্য পরিচয়ে দেখুন কি বলেছে, সিএএ বর্তমান অবস্থা যদি থাকে, যদি আপনি সিএএতে আবেদন করে থাকেন সেক্ষেত্রে লিখবেন, না হলে কিছু করার দরকার নেই, প্রযোজ্য নয় টিক চিহ্ন দিয়ে দেবেন। পরিবারের প্রধানের জন্য এটা প্রযোজ্য নয় করবেন, বা পরিবারের সদস্য আর বাকি সদস্য যে তাদের ক্ষেত্রেও প্রযোজ্য নয় টিক চিহ্ন দেবেন।
আর যদি হয়ে থাকে তাহলে আবেদন করা হয়েছে হ্যাঁ, এবং তার আবেদনের নাম্বার সেটা এখানে লিখতে হবে। আর যদি বলে ইস্যু করা হয়েছে, যদি হ্যাঁ হয় হ্যাঁ ইস্যু হয়েছে, এবং তার সার্টিফিকেট নাম্বার এখানে লিখতে হবে। একই রকমের বাকি সদস্যদের ক্ষেত্রেও তাই লিখতে হবে। তারপরে বলেছে আপনাদের যদি কোনো কার্ড থেকে থাকে, কিষাণ ক্রেডিট কার্ড, তারপরে রয়েছে শিল্পী ক্রেডিট কার্ড, তারপরে মৎস্যজীবী ক্রেডিট কার্ড, শিক্ষার্থী ক্রেডিট কার্ড অর্থাৎ স্টুডেন্ট ক্রেডিট কার্ড, এই সমস্ত যদি আপনার থেকে থাকে তাহলে এখানে কিন্তু ডিটেলসটা দিতে হবে। আর যদি না থেকে থাকে তাহলে কিছু করতে হবে না। এখানে ক্রেডিট কার্ডের নাম্বার, আইডির সংখ্যা, যে তারিখে ইস্যু করা হয়েছে সেই তারিখটা এখানে দিয়ে দেবেন। একই রকমভাবে বাকি সদস্যদের ক্ষেত্রেও তাই ফিল আপ করতে হবে। আর যদি কিছু না করা থাকে তাহলে কিছু করতে হবে না এখানে। তারপরে নিচে চলে যাব। এখানে বলেছে যদি SIR 2026-এ নাম বাদ পড়ে থাকে তবে মামলাটি যদি ট্রাইব্যুনালে বিচারাধীন কিনা, তাদের মামলাটি যদি ট্রাইব্যুনালে থেকে থাকে তাহলে সেটা এখানে ডিটেলসে দিয়ে দিতে হবে। পরিবারের প্রধান, যদি SIR এর নাম বাদ পড়ে থাকে তাহলে হ্যাঁ লিখবেন, আর যদি না হয়ে থাকে তাহলে না লিখবেন। একই রকমভাবে সদস্য 1 সদস্য 2 সবার ক্ষেত্রেই তাই লিখতে হবে। তারপরে বলেছে বিদ্যালয়ে অধ্যয়নরত পরিবারের সকল শিশুদের বিবরণ। আপনার পরিবারে অবশ্যই শিশুরা থেকে থাকবে, যদি থেকে থাকে সেক্ষেত্রে শিশু সদস্যের নাম লিখবেন এখানে, প্রথম শিশু সদস্যের, তারপরে সে কোন শ্রেণীতে পড়ে সেটা লিখবেন, কোন বিদ্যালয়ে পড়ে সেই নামটা লিখবেন, এবং সেই বিদ্যালয়ের ধরন, সেটা সরকারি স্কুল না সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুল না স্পন্সার্ড বিদ্যালয় নাকি বেসরকারি বিদ্যালয় সেটা এখানে উল্লেখ করতে হবে। তারপরে দেখুন রয়েছে ডান দিকে বলেছে বিদ্যালয়ের ধরন অন্যান্য নির্বাচন করলে অনুগ্রহ করে বিস্তারিত উল্লেখ করুন, যে আপনি ওপেন স্কুলে পড়েন না হোম স্কুলে পড়েন সেগুলো কিন্তু এখানে উল্লেখ করতে হবে। আপনি যদি অন্যান্য অপশানে টিক চিহ্ন দেন, নিচের দিকে দেখুন রয়েছে অন্যান্য যে অপশানটি, এখানে হলে আপনি ওই স্কুলের ধরনটা উল্লেখ করবেন। তারপরে দেখুন এখানে রয়েছে স্বীকৃত মাদ্রাসা স্কুলে না অন্যান্য মাদ্রাসা স্কুলে আপনার শিশু পড়ে কিনা সেটা আপনাকে এখানে টিক চিহ্ন দিতে হবে। তারপরে নিচের দিকে যাব। একই রকমভাবে অনেক সদস্যের নাম রয়েছে, আপনার পরিবারের যতজন সদস্য শিশু সদস্য রয়েছে তাদের ডিটেলসটা এখানে দিয়ে দেবেন। তারপরে রয়েছে শিশুদের টিকাকরণের বর্তমান অবস্থা। আপনার শিশুদের টিকাকরণ সম্পূর্ণ হয়েছে না শুরু হয়েছে না টিকাকরণ করা হয়নি সেই ডিটেলসটা এখানে দিতে হবে। শিশু সদস্য 1 2 3 এইভাবে সমস্ত শিশু সদস্যের ডিটেলসটা দিতে হবে। যদি হ্যাঁ হয়ে থাকে তাহলে টিকাকরণের কার্ড আইডি দেখাতে হবে, আর যদি না হয়ে থাকে তাহলে শেষ টিকা নেওয়ার তারিখ বা টিকা না নেওয়ার কারণ, সেই কারণটা কিন্তু আপনাকে উল্লেখ করতে হবে এখানে বলা রয়েছে। তারপরে বলেছে আপনি কি কোনো সরকারি প্রকল্পের সুবিধা ডিবিটির মাধ্যমে পাচ্ছেন, তাহলে এখানে তার ডিটেলসটা দিয়ে দিতে হবে। যদি হ্যাঁ হয় তবে প্রকল্পের নাম এখানে উল্লেখ করতে হবে। প্রথমেই রয়েছে পরিবারের প্রধান, সে যদি ডিবিটি লিঙ্কের মাধ্যমে যদি কোনো সরকারি প্রকল্পের সুবিধা পায় তাহলে হ্যাঁ লিখবেন, আর যদি না পেয়ে থাকে তাহলে না লিখবেন, তার ক্ষেত্রে আর কিছু করতে হবে না। সদস্য 1 এর ক্ষেত্রেও একই রকমভাবে হ্যাঁ অথবা নাতে টিক চিহ্ন দেবেন। যদি হ্যাঁ হয়ে থাকে তাহলে হ্যাঁ লিখবেন, তারপরে সেই প্রকল্পের নাম, প্রথমে যে প্রকল্প রয়েছে যদি লক্ষ্মীর ভাণ্ডার হয়ে থাকে তাহলে লক্ষ্মীর ভাণ্ডার লিখবেন, তারপরে কিষাণ প্রকল্প রয়েছে, এরকমভাবে যতগুলো প্রকল্পে সে টাকা পাচ্ছেন সেই প্রকল্পের নামগুলো এখানে 1 2 3 4 5 করে উল্লেখ করতে হবে, আর যদি একটা পেয়ে থাকেন তাহলে একটাই লিখবেন। এরকমভাবে সদস্য 1 2 3 প্রত্যেক সদস্যের ক্ষেত্রে রয়েছে। তারপরে বলেছে বাদ দেওয়া হলে, যদি আপনি কোনো সরকারি প্রকল্পের জন্য আবেদন করেছেন সেক্ষেত্রে আপনার নাম যদি বাদ হয়ে গিয়েছে সেই কারণটি অফিসার কর্তৃক পূরণীয়, সেইখানে আপনাকে কিন্তু কিছু করতে হবে না, এক্ষেত্রে সেখানকার অফিসাররা এখানে পূরণ করে দেবে। তারপরে চলে যাব নিচে দেখুন রয়েছে ঘোষণা এবং সম্মতি, অর্থাৎ আপনাকে কিন্তু এখানে সেলফ ডিক্লারেশন দিতে হবে। আমি এই মর্মে ঘোষণা করছি যে এই কথাটা লেখা আছে, এখানে সম্মত বলে টিক চিহ্ন আপনাকে অবশ্যই দিতে হবে, এখানে কিন্তু না টিক চিহ্ন দিলে হবে না। এই ফর্মে এখানে সম্মতর এখানে বক্সে টিক চিহ্ন দিতে হবে, তারপর এখানে আপনি সই করবেন এবং এই ফর্মটি যাচাইযোগ্য এবং এই ফর্মটা আপনাকে যাচাই করা হবে। তারপরে দেখুন নিচে এখানে কি বলে দিয়েছে দ্রষ্টব্য বলে, পরিবার বলতে এমন একদল ব্যক্তিকে বোঝায় যারা সাধারণত একসঙ্গে বসবাস করেন এবং একই রান্নাঘর থেকে খাবার গ্রহণ করেন। তারপরে নিচের দিকে দেখুন বলেছে এখানেই কিন্তু এন্ড অফ
ফর্ম রয়েছে, অর্থাৎ আপনার ফর্ম ফিল আপ এখানে কিন্তু শেষ হয়ে গেছে। তারপর বলছি শুধুমাত্র সরকারি ব্যবহারের জন্য, এখানে সরকারি আধিকারিকরাই পূরণ করবে, আপনাকে কিছু করতে হবে না, আপনি এখানে হাত দেবেন না। দেখুন এখানে যে ফাঁকা জায়গাগুলো রয়েছে এগুলো ওরাই পূরণ করে নেবে, এগুলো সমস্ত সব কিছুই কিন্তু ওরাই পূরণ করে নেবে। তো এ হলো 12 পাতার ফর্ম। আপনাদের ডিটেলসে আমি দেখিয়ে দিলাম কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে। সবে ফর্মটি প্রকাশিত হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় তিনি বলেছেন 90 দিনের মধ্যে ফর্মটি জমা দিতে হবে, অর্থাৎ আপনাদের কাছে এখনো প্রায় 3 মাস সময় আছে এই ফর্মটি জমা দেওয়ার জন্য। তো তাড়াহুড়ো নয়, ধীরে সুস্থে ভালো করে দেখে শুনে তারপরেই ফর্ম ফিল আপ করবেন, তারপরে সেই ফর্মটি জমা দিতে হবে। ফর্ম জমা দেওয়ার আগে অবশ্যই ভালো করে চেক করে নেবেন। আপনি যদি বুঝতে না পারেন, যে বুঝতে পারে বা যে বিধায়ক রয়েছে সেখানে গিয়েও আপনি তার সাহায্য নিতে পারবেন। তো ভিডিওটি সকলের মাঝে শেয়ার করুন, ভালো লাগলে লাইক করবেন, আর আপনি যদি চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।